you're different DNA. They don't understand you. Your problem. Got the world, a different dimension. You open my eyes, and I'm ready to go to me. I told you on the road. I got what you waiting for. এমন অবস্থা থেকে জাংকুককে তার বাবা মা ও বোনেরা ভালোভাবে বকে দেয়। এমন কুৎসিত আচরণ কেউ তার থেকে আশা করেনি। বাচ্চা একটা মেয়ে, তার সাথে এমনটা না করলে কি হতো না? তেকে ওনারা আজ রেখে দিয়েছেন। এদিকে লিসা ও কিম সকজিন তার বাবাকে খুব করে অনুরোধ করলেন আজকে রাতটা তাকে এখানে থাকতে দেওয়ার জন্য। প্রথমে রাজি হলেন না, পরে জাংকুকের মায়ের অনুরোধটিও তের বাবা ফেলতে পারলেন না। তাদের কারণে ওনাদের মেয়েটা অসুস্থ হয়েছে, তাই তারা নিজ দায়িত্বে তাকে সুস্থ করে বাসা পাঠাতে চাইছে। রাতে যখন শুয়ে পড়ে তখন কে একজন দরজায় টোকা দেয়। এদিকে তে ভাবে যিশু এসেছে, ডক্টর মানুষ, রোগীকে কিছুক্ষণ পর পর সে দেখে যাচ্ছে, এখনো হয়তো যিশু এসেছে। দরজা খোলা আছে আপু, ভিতরে আসো। কে একজন ভিতরে ঢুকে তারপর দরজাটাই ছিটকে নিয়ে হেঁটে দেয়। এদিকে যিশু দরজা লাগাবে কেন তা তের মাথায় ঢুকছে না। পিছনে তাকাতে সে একটি পুরুষের ছায়া দেখে ভয় পেয়ে যায়। এত রাতে এই রুমে কে আসতে পারে, তাও একজন পুরুষ? তার জানা মতে এই মুহূর্তে বাসাতে 5 জন পুরুষই অবস্থান করছে, তার মধ্যে তো কাউকে সন্দেহ করা যায় না। কে এই লোকটা? তের বুকটা ধূপ করে ওঠে, বিছানা থেকে নেমে পড়ে। ঘরটা অন্ধকার, শুধু ডিম লাইট জ্বলছে, তাতে লোকটির চেহারা বোঝা যাচ্ছে না। তেকে ভয় পেতে দেখে এদিকে লোকটি বলল সরি তে। হঠাৎ চেনা একটি কণ্ঠ শুনে তের হৃদয় ঠান্ডা হয়ে যায়, শুধু হৃদয় নয় পুরো শরীরই। A few moments later. আকাশে আজকে চাঁদের আলোর কোনো দেখা নেই, তারার সংখ্যা অতি নগণ্য। তে আর জাংকুক পাশাপাশি দাঁড়িয়ে আছে, দুজনেরও দৃষ্টি সামনে থাকা খোলা আকাশের দিকে। জাংকুকদের এই রুমটি হলো গেস্ট রুম, কোনো ব্যালকনি নেই, কিন্তু জানলা খুবই বড়, ব্যালকনির মতোই খোলামেলা। জাংকুক তখন তেতিকে ক্ষমা চেয়ে নিয়েছে, তেও তাকে ক্ষমা করে দিয়েছে। ব্যাপারটাকে এত আহামরি গুরুত্ব দিয়ে শুধু শুধু বাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাংকুক যেতে চাচ্ছিল, তবে কিছু একটা ভেবে তের সাথে কিছুক্ষণ থাকলো। তুমি কি আমার উপর এখনো রেগে আছো তে? চুপ করে যে। আপনি কে যে আপনার কথাতে আমি রাগ করব? বাহ, মুখে ক্ষয় ফুটেছে দেখি। আপনি তো ফোটাতে চাইছেন। জাংকুক শব্দ করে হেসে ওঠে, আর সেটাই যেন তাদের কাল হয়ে দাঁড়ায়। জাংকুক যখন উচ্চস্বরে হাঁটছিল তখনই রুমের পাশ দিয়ে তাদের কাজের মহিলা সেখান দিয়ে যাচ্ছিল। মহিলাদের একটি বদভ্যাস আছে তিলকে তাল বানানোর। সাকুরা এক প্রকার চিৎকার করে সবাইকে ডেকে উঠায় নিচ থেকে। এদিকে জাংকুকের বাবা মা হঠাৎ এমন চিৎকার চেঁচামেচিতে উপরে এসে পড়েন। লিসা, জেনি আর যিশু এবং তাদের স্বামীরাও চলে আসে কি হয়েছে দেখার জন্য। রুমের ভিতর থেকে তে আর জাংকুক হঠাৎ এত চিৎকারে হকচকিয়ে যায়। সবাই সাকুরাকে চিৎকার করার কারণ জিজ্ঞেস করাতে এদিকে সাকুরা বলতে থাকে ওই তে আপা যে রুমে আছে না, সেখানে আমি বেড়া মানুষের গলার আওয়াজ পাইছি, খ্যাক করে হাসতেছিল। ছে রাত বিরাতে ঘরে বেড়া মানুষ ঢুকায়, এমন মাইয়ের ঘরে রাখাও তো পাপ। তেকে নিয়ে এমন কথা বলাতে কিম সকজিন রেগে কিছু বলবেন, তার আগে সে রুমের দরজা খট করে খোলা শব্দে সবাই সেদিকে তাকায়। জাংকুককে বেরিয়ে আসতে দেখে কিম সকজিনের কথা মুখে আটকে যায়। এদিকে জাংকুক বের হওয়ার পরই তার পেছন থেকে তেকেও আসতে দেখা যায়। জাংকুকের বাবা সত্যি এমন কিছু দেখবেন আশা করেনি, সবাই অবাক, সাথে সাকুরাও, কারণ সেও জানে না জাংকুক ভিতরে ছিল। জাংকুককে জমের মতো ভয় পায়, যা করার সে করে ফেলেছে, এখন আর কি হবে। সাকুরা দ্রুত পায়ে সেখান থেকে সরে আসে, অদূরে দাঁড়িয়ে এদিকে কল করে তের মাকে। সাকুরা তেদের বাসাতেও কিছুদিন কাজ করেছে, কারণ তখন মাহিমা বেগম ছিলেন না। মাহিমা বেগম থাকলে তাকে 24 ঘন্টা তাদের সাথেই থাকতে হয়, তো সেই কয়দিন সে আরো কিছু বাসাতেও কাজ করেছে। জাংকুক নিজেই তাকে 24 ঘন্টার বদলে মাত্র 1 ঘন্টায় কাজ করিয়ে বিদায় দিত। আজ থেকে সে আবার আগের মতো কাজ করতে এসেছিল, আর আজকে সে এত বড় একটা কাণ্ড ঘটায়। এদিকে সাকুরা তের মাকে ফোন দিয়ে আরো কিছু বাড়িয়ে বলে এসব করতে তার অন্যরকম আনন্দ লাগে, কিন্তু সে কখনো বুঝতে চাইবে না সামান্য আনন্দ কতটা প্রভাব ফেলতে পারে কারো জীবনে আর কারো চরিত্রে। ড্রয়িং রুমে
তের বাবা মা ভাই সহ জাঙ্কুকের পুরো পরিবার উপস্থিত আছে। সবার মুখ থমথমে। তের গালে এই ফাঁকে দুইবার চড়ও পড়েছে, দুইটা তার মায়ের থেকে। এক কোণে দাঁড়িয়ে শব্দহীন কেঁদে যাচ্ছে তে। জাঙ্কুক সবার মধ্যে আছে, রাগে তার শিরা উপশিরা কাঁপছে। এই মুহূর্তে তার সাকুরাকে খুন করতে ইচ্ছে করছে, কিন্তু কিছুতেই পারছে না, বরং সবাই তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কিম সকজিন জানেন, আর যাই হয়ে যাক না কেন তার ছেলে এমন কিছু কখনোই করবে না, এই বিশ্বাসও তার মধ্যে আছে। তবে তিনি নিচ্ছুক একটি কারণে, সেটি আরো ভয়াবহ বাকি সবার জন্য। এসব কি জাঙ্কুক? তোমার থেকে তো আমি এমনটা আশা করিনি। শেষ পর্যন্ত তুমি এসবে নিজের নামটা লেখালে। বাবা, তুমি আমাকে বিশ্বাস করছো না কেন? তখন থেকে বলে যাচ্ছি আমার আর তের মাঝে এমন কিছু নেই, আর এমন সম্পর্ক নেই। তারপরও কেন এমন করছো তোমরা? যদি না থাকে তাহলে তের রুমে কেন গিয়েছিলে, তাও এত রাতে? আমি শুধুই ওকে সরি বলতে গিয়েছিলাম। সেটা দিনের আলোতে বলতে পারতে। তুমি ভেবো না তুমি আমার ছেলে বলে তোমাকে আমি ছাড় দেব। তোমাকে শাস্তি পেতেই হবে। বাবা, আমি যা করিনি তার শাস্তি কেন নিব? আমি বলছি তো আমাদের মাঝে কিছুই হয়নি। তের বাবা জিহব বলে উঠলেন, এই মেয়ের জন্য সমাজে আজ আমার মাথা নিচু হলো। একে আমি তো আজ জানে মেরে দিব। বলে তিনি তের দিকে তেড়ে আসলো। তখনই তার সামনে এদিকে কিম সকজিন এসে দাঁড়ায়। এতগুলো লোকের সামনে নিজের এত বড় মেয়ের গায়ে হাত তুলবেন না, অন্তত আমার সামনে তো না। আমার ছেলে ও আপনার মেয়ে যদি দোষের কিছু করে থাকে তাহলে তারা শাস্তি পাবে। সেই শাস্তিতে তারাও ঠিক থাকবে, সমাজে আপনাদেরও সম্মানেরও কোনো ক্ষুণ্ণ হবে না। মানেটা সহজ। এই মুহূর্তে আমি জাঙ্কুকাট্টের বিয়েটা দিতে চাই। হোয়াট? মা, তুমি কি? তুমি কোনো কথা বলবে না জাঙ্কুক। যা হচ্ছে এবং যা হবে তার জন্য তুমিই দায়ী। তোমার ভুলের জন্য না আমি মেয়েটার গায়ে কলঙ্কের দাগ লাগতে দিব, না দুই পরিবারের কারো সম্মান অক্ষুণ্ণ করব। জাঙ্কুক তার মাকে চিনছে না। আসলে কি উনি জাঙ্কুকের মা, নাকি মায়ের বেশি অন্য কেউ? কিম নামজুন বুদ্ধিমান লোক, তিনিও মনে করেছেন এটাই ঠিক হবে, কিন্তু তিনি একেবারে বুঝলেন এটা তার স্ত্রীর একটি স্বার্থপর ভাবনা, যা শেষ করে দেবে দুইটা জীবন। সবাই বুঝিয়ে শুনে তের বাবাকে রাজি করালেন। তের মাও রাজি হয়ে গেলেন। এখন যা হয়েছে তা বাদ দিলে জাঙ্কুককে তিনি সত্যি খুব পছন্দ করতেন। মেয়ের জন্য এমন একটা ছেলেই তো তিনি খুঁজছেন। সুগা মোটেও রাজি না এই বিয়েতে, কিন্তু ইয়ঞ্জং বড্ড খুশি। লিসা আর জেনি সন্তুষ্ট হলেও এই সিদ্ধান্তে দিশু অসন্তুষ্ট। সে জানে তার ভাই নির্দোষ, এমনকি সে এটাও জানে তার মায়ের এই সিদ্ধান্তটাও ইচ্ছাকৃত। তিনিও জানেন তার ছেলে এমন কিছু করেনি, তারপরেও সে এটাকে বিয়েতে পরিণত করলো। সেই রাতেই রেজিস্ট্রি করিয়ে টেকুকের বিয়ে করিয়ে দেওয়া হয়। এদিকে তে জাঙ্কুককে স্বামী হিসেবে চাইতো, কিন্তু এমন করে কখনোই না। তবে জাঙ্কুকও বিয়েটা করতে চায়নি, তবে তের গায়ে কলঙ্কের দাগ যেন না পড়ে সেজন্য সেও বিয়েটা করে নেয়। বিয়েটা হওয়ার পর জাঙ্কুক একবার তার মায়ের মুখের দিকে তাকায়। কিম সকজিনের মুখে বিজয়ের হাসি। ছেলের এমন অপমানে মায়ের মুখে এমন হাসি দেখে জাঙ্কুকের রাগটা যেন আরো বেড়ে যায়। মায়ের প্রতি জমা হয় একরাশ অভিমান, যার অন্ত নেই হয়তো। সেই রাতেই তেকে জাঙ্কুকের রূপে পাঠিয়ে দেওয়া হয়। জিসু তার পাশে থাকে, কেননা টের হুট করে অনেকটা জ্বর চলে আসে। জাঙ্কুক রাতে আর ঘুমায়নি, দুর্ঘটনাটির জন্য নয়, টের অসুখের জন্য। এদিকে জিসু জাঙ্কুককে অনেক বুঝিয়ে শুনিয়ে নিজের রুমে চলে যায়। টের এখনো 18 হয়নি, কিছু মাস বাকি আছে, তাই তারা আপাতত বিয়ের বিষয়টিকে গোপন রেখেছে। দুই পরিবারের বাইরে আর কেউ জানবে না তাদের এই সম্পর্কের কথা, এই গভীর সম্পর্কের কথা। ভোর রাতে তের জ্বরটা ছেড়ে যায়। পানি খেতে চাইলে জাঙ্কুক পানি এগিয়ে দেয়। তে পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। তখন জাঙ্কুক তের পাশে শুয়ে পড়ে। হঠাৎ করে সে আবার উঠে বসে, তারপর তেকে দেখতে থাকে। সেদিন রাতে জাঙ্কুক থেকে ভালোভাবে দেখে নেয়। যে চোখে তের দিকে সে কখনোই তাকায়নি, তা হলো স্ত্রীর চোখে। এবং শুধু সেদিকে সীমাবদ্ধ ছিল না, একটি পুরুষ একটি নারীকে যেভাবে দেখে ঠিক সেই রকম গভীর দৃষ্টিতে সেও ঘুমন্ত তের দিকে তাকায়। হুট করে জাঙ্কুক তের অনেকটা সংস্পর্শে চলে আসে। তে জাঙ্কুকের স্পর্শ পেয়ে ঘুম থেকে জেগে উঠে। জাঙ্কুক, আপনি কি করছেন এসব? সরি তে, আই ক্যান কন্ট্রোল মাই অ্যাংরি ইস্যুস। কিন্তু জাঙ্কুক অসুস্থ তের কথা না ভেবে তের উপর ঝাঁপিয়ে পড়ে। You know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been.
and how you don't know how to keep your business clean. জাংকুক যা কখনো হওয়ার ছিল না তা তাদের মাঝে হয়ে যায়। দুর্বল তে সবল জাংকুককে বাধা দিতে পারেনি, শত চেষ্টার পরেও সে অসফল হয়। সকালে উঠে জাংকুক তের দিকে একবার তাকায়। তখনকার রাগ আর কামনার কারণে সে যে ঘৃণিত কাজটা করে ফেলেছে তাতে সে নিজেকে নিজে ধিক্কার দেয়। রেডি হয়ে ব্যাগ গুছিয়ে এদিকে জিসুকে মেসেজ করে, তারপর সে ভোরে ভোরে চলে যায়। এদিকে জিসু মেসেজটি যখন দেখে তখন 6টা বাজে। তার অ্যালার্ম বন্ধ করতে গেলে সে মেসেজটি দেখতে পায়। তাই বিলম্ব না করে ছুটে চলে জাংকুকের রুমে, সাথে করে নিয়ে যায় খুব গুরুত্বপূর্ণ ওষুধ। রুমে ঢুকে ঘুমনটা তেকে দেখে সে আতঙ্কে ওঠে। অসুস্থ মেয়েটির সাথে তার ভাই এমনটা করতে পারে কিভাবে? তেকে 2বার ডাকার পর তে উঠে পড়ে। তার সারা শরীর ব্যথা, এমন ব্যথার সাথে সে কোনোদিনও পরিচিত হয়নি। তে নিজের শোচনীয় অবস্থা দেখে ডুকরে ওঠে। এদিকে জিসু নিজেরও খারাপ লাগে। তেকে ওষুধ খাইয়ে রেডি করে সবটা ঠিকঠাক করে ফেলে। বেডশিট টেনে সরিয়ে ফেলে, ওয়াশিং মেশিনে দিয়ে তা অতি দ্রুত ধুয়ে শুকিয়ে নেয় এবং তা জাংকুকের কাবাটের একটি গোপন ড্রয়ারে রেখে দেয়। কাজটি সে কেন করেছে তা জানে না, তবে এটা জানে এই কাজটির দরকার আছে। সেদিনের পর জাংকুক নামটা শুনলে তের ঘৃণা হয়। 3টি মাস সময় পেরিয়ে গেছে অনেকটাই। তার সাথে হয়েছে সম্পর্কের পরিবর্তন। প্রতিবেশী থেকে তের পরিবার ও জাংকুকের পরিবার হয়ে উঠেছে পরম আত্মীয়। তাদের সবার একে অপরের সাথে খুবই মিল ভাব হলেও যাদেরকে কেন্দ্র করে সম্পর্ক সেই তে আর জাংকুকের নেই এক অপরের সাথে কোনো যোগাযোগ। তবে একটি অদৃশ্যমান জিনিসও আছে বটে, যা খুব গভীর হয়েছে, কিন্তু তারা কেউ সেটা মানতে রাজি নয়। তে মুখে যতই ঘৃণা করুক জাংকুককে, মনে মনে তার হৃদয়ে জাংকুক ব্যতীত অন্য কোনো পুরুষ নেই। ঠিক তেমনটা জাংকুকেরও। সেদিনের পর থেকে তের প্রতি তার মনে তৈরি হয়েছে একটি কোমল অংশ, যা প্রতিনিয়ত তেকে নিয়ে ভাবতে বাধ্য করে। তেকে নিয়ে সে যত বেশি ভাবে তত বেশি সে তেকে ভালোবাসে। কেন হলো, কখন হলো, এর উত্তর তার নিজেরও অজানা। সেই শুধু জানে হয়ে গেল কোনোভাবে। তে তার, শুধুমাত্র তার, আর তার স্ত্রী আছে এবং থাকবে। সেদিনের ঘটনার পর তে নিজের চঞ্চলতা হারিয়ে ফেলেছে। আগের মতো উড়নচন্দ্র নেই সে। বাবার বাধ্য মেয়ে হয়েছে, এখন মায়ের কাজও করে দেয়, আবার শ্বশুর শাশুড়ির সাথে গিয়েও কয়েকদিন থেকে আসে। এদিকে জাংকুকের মা অসুস্থ, ছেলের চিন্তায় চিন্তায় শয্যাশায়ী বলা চলে। জাংকুক বর্তমানে আমেরিকায় অবস্থান করছে। সবার সাথে সে কথা বলে, যোগাযোগ রাখে, শুধু তার মায়ের সাথে আর তের সাথে সে কোনো কথা বলছে না। মায়ের সাথে কথা বলছে না, তার কারণ হলো অভিমান। আর তের সাথে কথা বলতে চাইছে কিন্তু পারছে না, সে লজ্জিত, নিজের কাছে নিজে ঘৃণিত। তের সাথে কথা বলবে কি, তার সামনে দাঁড়াতেই সে অক্ষম। তাই তো 3 মাসেও সে দেশে ফিরছে না। তবে নিজের দায়িত্ব সে এড়িয়ে যায়নি। তের অগোছরে তের পড়াশোনা ব্যাপার যত খরচ আছে সবকিছু সে নিজেই বহন করে। প্রতি মাসে নির্দিষ্ট একটি সংখ্যা সে তের মাকে পাঠিয়ে দিয়েছে। তারা আপত্তি করলো, এক প্রকার জোর করে সে টাকাটা পাঠিয়ে দেয়। তাই মাঝে মাঝে খটকার আগে তার মা তাকে প্রতি মাসে নিজের ইচ্ছায় খরচ করার জন্য 10,000 টাকা দেয়। আগে তো এতগুলো টাকা দিত না। যেখানে সে মাসে এক্সট্রা 1,000 টাকাই পেত, সেখানে 10,000 টাকা, তাও আবার বিয়ের পর থেকে। তের মনে জাংকুকের টাকা দেওয়ার ব্যাপারটা একবার নয় কয়েকবার আসে, কিন্তু পরে মনে হয় জাংকুক তো দায়িত্ব থেকে বাঁচতে পালিয়েছে, সে কেন টাকা দিবে? ওইদিকে খাটিয়ে তো সে চলে গিয়েছে। অসুস্থতার সাথে এমনটি করতে তার বিবেকে বাঁধেনি। আর অন্যদিকে কিম সক-জিন সেদিন ইচ্ছে করে তাদের দুজনের বিয়েটা দেয়, যেহেতু টেকে তার আগে থেকে পছন্দ ছিল আর জাংকুকও বয়সের দিক থেকে তের থেকে অনেক বড়। অবশ্য স্বাভাবিকভাবে তাদের কাছে প্রস্তাব নিয়ে গেলে ছেলের বয়স বেশি বলে সেই সম্পর্কটা পায়ে ঠেলে দিত। তার ছেলেও নিশ্চয়ই তাকে ছোট বলে বিয়েটা করতে চাইতো না। তাই যখন সে একটা ভালো সুযোগ পেয়েছে সেটি কাজে লাগিয়েছে কিম সক-জিন। তবে তিনি বুঝেননি তার কারণে তার ছেলের আজকের এই অবস্থা। তবে আর সে তো উপলব্ধি করছে, হারে হারে টের পাচ্ছে। ছেলের সাথে কথা বলার চেষ্টা করছে, তার ছেলে কথা বলতে চাইছে না।
কলেজ থেকে বাসা ফিরেছে তে লিফটে উঠে 18 বাটনটি চাপ দিতে হাতে কোল্ড কফিটি তবে এখন আর কোল্ড নেই, নর্মাল হয়ে গিয়েছে। তে বাসায় গিয়ে এটাতে আইস কিউব দিয়ে খাবার প্ল্যান করছে। এদিকে জিসু একটু আগে ফোন দিয়ে জানিয়েছে সে বিকেলে আসবে, তাই তেও তাড়াতাড়ি কলেজ থেকে চলে আসে। রাতে সে জাঙ্কুকদের বাসা যাচ্ছিল, কারণ জিসু তাকে নিয়ে কোন পার্টিতে যাবে তাই তাকে শাড়ি পরতে বলে। তে শাড়ি পরে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। জাঙ্কুকের বাসায় দরজা লক করতে নিলে তার মনে হয় মাত্র সে জাঙ্কুককে দেখেছে। মনের ভুল ভেবে সে সেটা উড়িয়ে দেয়। পরে আবার দেখে জাঙ্কুক তার পাশে এসে দাঁড়িয়ে হাসছে। এই অভদ্র পুরুষ, হাসছেন কেন? ঠোঁট ছেড়ে ফেলবো একদম। তা ঠোঁট ছিঁড়বে কিভাবে? হাত দিয়ে টেনে নাকি দাঁত দিয়ে কামড়ে? তে ভাবে লোকটি কল্পনাতেই কথা বলছে। এটা কি তার কল্পনা নাকি সত্যি? সত্যি তো হবে না, কারণ সে তো নেই। আজ অনেকদিন হলো জাঙ্কুক আসেনি, হয়তো আসবেও না। তার মনে হলো লোকটি বাস্তবের মতো কল্পনাতেও দূষিত হয়ে যাচ্ছে। না, এমনটা হলে হবে না। এদিকে তে দুইবার চোখ বন্ধ করে আবার সামনে তাকায়। এখন আর কাউকে দেখছে না। হ্যাঁ, তবে কল্পনাই ছিল। এবারে কল্পনাটা একদম বাস্তবের মতো ছিল। পুরোটা বাস্তব লেগেছিল তের কাছে। অদ্ভুত না? বদ্ধ অদ্ভুত। বোকাতে কল্পনা সাগরে ডুবে থাকতে থাকতে এখন বাস্তবও কল্পনা মনে করছে। জাঙ্কুক যে সত্যি তার কাছে এসেছে তা সে সত্যি বুঝলো না। এদিকে জাঙ্কুক বেরিয়ে পড়লো।